ঘরের বাতি নেভানো, শুধু একটা ঘরেই না, সব ঘরের বাতি নেভানো। আলাউদ্দিনের ঘরে টিভি চলছে। টিভি স্ক্রিনের নীলচে আলোয় তার ঘরটা আলোকিত। বারান্দায় বাতি জ্বলছিল। কিছুক্ষণ আগে কুটুমিয়া সেই বাতিও নিভিয়ে দিয়েছে। খাটের ওপর আলাউদ্দিন পা দুলিয়ে আধশোয়া হয়ে আছেন। তার একটা পা কোলবালিশে রাখা। দুটা কোলবালিশ কুটুমিয়া গত পরশু কিনে এনেছে। মাখনের মতো মোলায়েম কোলবালিশ। আলাউদ্দিন খুব আরাম পাচ্ছেন। নরম কোলবালিশে একটা পা উঠিয়ে দেওয়া যে এত আনন্দময় তা তিনি আগে বুঝতে পারেননি। বুঝতে পারলে অনেক আগেই কোলবালিশ কিনতেন। আলাউদ্দিনের হাতে টিভির রিমোট কন্ট্রোল। কেবল লাইনে 17টা চ্যানেল দেখা যায়। তিনি 17টাই দেখেন। আগে প্রতিটি চ্যানেল বদলাবার আগে 4-5 মিনিট করে দেখতেন। এখন কোনোটাই 1-1.5 মিনিটের বেশি দেখেন না। কিছু বোঝার আগেই পর্দার দৃশ্য বদলে যায়। এই ব্যাপারটা তার খুবই ভালো লাগে। এই গান, এই খেলা, এই নাচ, এই খবর। তার লেখার টেবিলটা এখন খাটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি প্রয়োজনীয় জিনিস টেবিলে আছে। একবার টিভি দেখা শুরু করলে বিছানা থেকে নামার প্রয়োজন পড়ছে না। সিগারেটের প্যাকেট আছে, অ্যাস্ট্রে আছে, ম্যাচ আছে। তার সর্দির ধাঁচ, একটু পরপর নাক ঝাড়তে হয়। সেই জন্য এক বাক্স টিস্যু পেপারও আছে। মাঝে মাঝে কান চুলকাতে তার খুবই আরাম লাগে। কান চুলকানোর এক বাক্স কটন বাড আছে। পানির বোতল আছে, গ্লাস আছে। আশ্চর্যের ব্যাপার, এই আয়োজনের জন্য কুটুকে কিছু বলতে হয়নি। সব সে নিজে থেকে করেছে। তার আরামের দিকে কুটুর নজর দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আগে তুষকের বিছানায় ঘুমাতেন, এখন ঘুমাচ্ছেন ফোমের বিছানায়। অতিরিক্ত আরামায়েশের কারণে একটা ক্ষতি অবশ্য হচ্ছে, লেখালেখি হচ্ছে না। হস্তরেখা বিজ্ঞানের শিররেখার চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি। বই শেষ করাটা খুবই জরুরি। রয়্যালটির টাকাটা পাওয়া যাবে। 100 টাকা দামের বই যদি হয়, 12.5% রয়্যালটি হিসেব করলে খারাপ হয় না। তবে টাকা পয়সার সমস্যা নিয়ে আলাউদ্দিন এখন দুশ্চিন্তা করছেন না। হঠাৎ করে কিছু টাকা তার হাতে চলে এসেছে। 1,25,000 টাকার বসতবাড়ি বিক্রি করে দিয়েছেন। দেশের বাড়ি যাওয়া হয় না। মানুষ হয়েছে শহরবাসী। খামাখা বাড়ি পড়ে থাকবে, গরু ছাগল চড়বে, দরকার কি? 1,25,000 টাকা আলাউদ্দিন ব্যাংকে জমা দেননি, ঘরেই আছে। সুটকেসের তালাবদ্ধ আছে। সুটকেসের চাবি আছে টেবিলের ড্রয়ারে। এটা নিয়ে তিনি কোনো দুশ্চিন্তা বোধ করেন না, কারণ কুটুমিয়া টাকা পয়সার ব্যাপারে অসম্ভব সৎ। তাছাড়া সারাদিন তো তিনি ঘরেই থাকেন। বেশিরভাগ সময় আধশোয়া হয়ে খাটের উপরেই থাকেন। এক ধরনের বিশ্রাম। এই বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রামের সময় টিভি দেখতে দেখতে নানান কথা চিন্তা করতে তার ভালো লাগে। বেশিরভাগ সময় যে কল্পনাটা তিনি করেন তা হচ্ছে, হামিদা নামের একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। দুজনে বড় একটা খাটে আধশোয়া হয়ে আছেন। দুজনের হাতেই টিভির রিমোট কন্ট্রোল। টিভি দেখতে দেখতে দুজনে গল্প করছেন, চ্যানেল বদলাচ্ছেন। কখনো তিনি বদলাচ্ছেন, কখনো বদলাচ্ছে হামিদা। আলাউদ্দিন কিছুক্ষণের জন্য টিভি বন্ধ করলেন। ঘর অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে কুটুমিয়া বারান্দার বাতি জ্বালিয়ে দিল। টিভি বন্ধ হলে কোথাও না কোথাও বাতি জ্বলে উঠবে, আলোর অভাব হবে না। আলাউদ্দিন মনে মনে বললেন, ভেরি গুড। যতই দিন যাচ্ছে কুটুমিয়াকে তার ততই পছন্দ হচ্ছে। আলাউদ্দিন হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে পিরিচ দিয়ে ঢাকা গ্লাসটা নিলেন। গ্লাসে টমেটোর রস। গত কয়েকদিন হলো রাতের খাবারের আগে কুটুমিয়া 2 গ্লাস টমেটোর রস বানিয়ে দিচ্ছে। টকটক ঝালঝাল, অতি সুস্বাদু পানীয়। এর সঙ্গে সে ভদকা মিশাচ্ছে কিনা তিনি জানেন না, জানতেও চাচ্ছেন না। যদি 2-1 চামচ মিশিয়েও দেয় তাহলে দিল। তিনি তো আর বলেননি, কুটু আমাকে ভদকা দিয়ে টমেটোর রস দাও, তোমাদের পাইলট স্যার যেরকম খেতেন সেরকম, ব্লাডি মেরি না কি যেন নাম। কুটু যা করছে নিজ দায়িত্বে করছে, তাকেও ঠিক দোষ দেওয়া যায় না। এইসব জিনিসই সে বানিয়ে অভ্যস্ত।
আসল কথা হলো জিনিসটা খেতে ভালো। 2টা গ্লাস খাওয়ার পর শরীরে চনমনে ভাব আসে, আবার একই সঙ্গে আলসেমিও লাগে। আলাউদ্দিন হাতের গ্লাস শেষ করে টেবিলে রাখলেন। শব্দ করে যে রাখলেন তা না, স্বাভাবিকভাবেই রাখলেন। সঙ্গে সঙ্গেই আরেকটা গ্লাস ভর্তি করে টমেটো জুস নিয়ে কুটু ঢুকল। খালি গ্লাসটা নিয়ে চলে গেল। আচ্ছা, কুটু কি আড়াল থেকে তার দিকে তাকিয়ে থাকে? তাকিয়ে না থাকলে তো বোঝা সম্ভব না গ্লাস কখন খালি হলো। কুটুর তো এটা করা ঠিক না। সে আড়াল থেকে তাকিয়ে থাকবে কেন? আলাউদ্দিন তাকে এই ব্যাপারটা কঠিন গলায় বুঝিয়ে দেবার জন্য ডাকলেন। কুটু। সঙ্গে সঙ্গে কুটু ঘরে ঢুকল। কুটুর গা থেকে মশলার মতো গন্ধ আসছে। কিছু একটা রাচ্ছিল নিশ্চয়ই। মশলার গন্ধেই তার খিদে লেগে গেল। কুটুকে কি জন্য রেখেছেন সেটা ভুলে গিয়ে বললেন, আজকের রান্না কি কুটু? কই মাছের ঝোল। আলাউদ্দিন হতাশ গলায় বললেন, শুধু কই মাছের ঝোল? সাথে একটা মুরগিও রাঁধছি। মুরগির ঝোল? জি না, এক ধরনের ফ্রাই। পাইলট স্যারের খুবই পছন্দের রান্না ছিল। সপ্তাহে 3-4 দিন খাইতেন। 2টা মুরগি তিনি একা খাইতেন। বলো কি? ঠিক মতো রান্না হইলে 2টা মুরগি একা খাওয়া কোনো ব্যাপার না স্যার, আপনিও পারবেন। আমি কিভাবে পারবো? আমি কি বকরাক্ষস নাকি? মুরগি কটা রেঁধেছ? 2টা। সর্বনাশ, তুমি তো আমাকে ফতুর বানিয়ে ছাড়বে। দিনে 2টা মুরগি মানে মাসে 60টা মুরগি, বছরে 720টা মুরগি। যাই হোক, জিনিসটার প্রিপারেশন কি? কুটু মাথা নিচু করে বলল, এইটা বলা নিষেধ। নিষেধ মানে? কার নিষেধ? কুটু চুপ করে রইল। আলাউদ্দিন উদার গলায় বললেন, থাক, বলতে হবে না। জেনেই আমি কি করব? আমি তো আর রাতে বসবো না। শোনো কুটু, আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট। শুক্রিয়া। শুধু সন্তুষ্ট না, খুবই সন্তুষ্ট। বাঙালির সমস্যা হলো তারা প্রশংসা সহ্য করতে পারে না। একটু প্রশংসা করলেই তারা লাফ দিয়ে মাথায় উঠে যায়। এই জন্য প্রশংসা করা বাদ দিয়েছি। কুটু কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আলাউদ্দিন হড়বড় করে কথা বলেই যাচ্ছেন। কথা বলতে তার খুবই ভালো লাগছে। ব্লাডিমেরি নামের জিনিসটার গুণ বা দোষ হলো এটা খেলেই কথা বলতে ইচ্ছে করে। পেটের ভেতর যত কথা আছে সব বুলবুলের মতো পেট থেকে বের হতে শুরু করে। কুটু। জি স্যার। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। একবার বলেছেন স্যার। একবার বলেছি তো কি হয়েছে? আরেকবার বলবো, দরকার হলে আরো 10 বার বলবো। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। আমি তোমার কাজে কর্মে সন্তুষ্ট। আলাউদ্দিন আঙ্গুল গুনে গুনে 10 বার বললেন। তার হাতের ব্লাডিমেরির গ্লাস শেষ হয়েছে। তিনি গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন, তোমার বানানো এই টমেটোর রস আমার পছন্দ হয়েছে। টমেটোর রসে তুমি কি দিয়েছ না দিয়েছ জানতে চাচ্ছি না। হয়তো ভদকা দিয়েছ। দিয়ে থাকলে খুবই অন্যায় করেছ। আমি তোমাকে বলেছিলাম মদফদ আমি খাই না। আমি শিক্ষক মানুষ, ভদ্রঘরের সন্তান। আমার পিতা ছিলেন বিশিষ্ট আলেম। মৃত্যুর দিনও তার নামাজ কাজা হয় নাই। বুঝতে পারছ? জি স্যার। তবে টমেটোর রস অতি সুস্বাদু। 2 গ্লাস খাওয়ার পর মনে হয় আরো 2 গ্লাস খাই। তোমার পাইলট স্যার কয় গ্লাস খেত? ওনার জন্য জগ ভর্তি করে বানাইয়া রাখতাম। কোনো দিন পুরা জগ শেষ করতেন। কোনো দিন জগ থেকে ঢাইলা সামান্য খাইতেন। আমার জন্য তাই করবে। যতটুকু খাই খাবো, ইচ্ছা হলে খাবো, ইচ্ছা না হলে খাবো না। জি আচ্ছা। খানা কি তৈরি হয়েছে? জি। তাহলে খানা দাও। যদি চান আরেক গ্লাস ব্লাডি মেরি বানাইয়া দিই। রাত 10টা এখনো বাজে নাই। এখনই খানা খাইয়া ফেলবেন? সেটাও একটা কথা। এখনই খানা খেয়ে ফেলা ঠিক না, পরে আবার খিদা লাগতে পারে। দাও, তোমার ওই জিনিস দাও আরেক গ্লাস। আপনার একটা চিঠি ছিল স্যার, চিঠিটা দিব। চিঠি কখন এসেছে?
সন্ধ্যাবেলায় আসছে, আপনি আরাম কইরা টিভি দেখতেছিলেন, এই জন্য তখন দেই নাই। এখন টিভি দেখছেন না, এই জন্য চিঠির কথা তুললাম। ভালো বিবেচনা দেখিয়েছ। এই যে বললাম, তোমার বিবেচনায় আমি সন্তুষ্ট। চিঠি নিয়ে আসো। চিঠি আর জুস একসঙ্গে দাও। জুস খেতে খেতে চিঠি পড়ব, তার মজা অন্যরকম। চিঠি আবার আমাকে কে লিখবে? আমাকে চিঠি লেখার লোক নাই, এটা একদিক দিয়ে ভালো, ঝামেলা নাই, ঠিক না? জি ঠিক। দাঁড়িয়ে আছো কেন? চিঠি আর জুস নিয়ে আসো। চিঠি লিখেছেন হাজি একরামুল্লাহ। তিনি লিখেছেন, আলাউদ্দিন, দোয়াবর ইস্যু। বুধবারে তোমার হস্তরেখার পুস্তকটির পাণ্ডুলিপি আমাকে পৌঁছাইয়া দেওয়ার কথা। বুধবার চলিয়া গিয়াছে, আজ শনিবার। তোমার কোনোই সংবাদ নাই। এমন ঘটনা পূর্বে কখনো ঘটে নাই। আশা করি তোমার কোনো অসুখ বিসুখ হয় নাই। অসুখ হোক বা যাই হোক, একটি সংবাদ তুমি দিতে পারিতে। নিজে আসিতে না পারিলেও টেলিফোনের মাধ্যমে সংবাদটি দেওয়া যাইত। আমার বাসা এবং দোকানের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে। সম্প্রতি আমার মোবাইল নাম্বারও তোমাকে দিয়াছি। তোমার নীরবতার আমি কোনো অর্থ বুঝিতে পারিতেছি না। আমার মনে একটি ক্ষীণ সন্দেহ দেখা দিয়াছে। সন্দেহের ব্যাপারটি খোলাখুলি তোমাকে বলি। কোনো রকম অস্পষ্টতা থাক আমি বাঞ্ছনীয় মনে করি না। আমার সন্দেহ, হামিদা বানুকে বিবাহের ব্যাপারে তোমার মত নাই। যেহেতু প্রস্তাব আমি দিয়াছি, চক্ষু লজ্জায় বিবাহে মত নাই এই কথা বলিতে পারিতেছ না। এই সমস্যায় পড়িয়া তুমি আমার নিকট আসা বন্ধ করিয়াছ। দীর্ঘদিন একা থাকিয়া থাকিয়া তোমার অভ্যাস হইয়া গিয়াছে। এই বয়সে বিবাহিত জীবনের কল্পনা মনে ভীতির সঞ্চার করে, ইহাই স্বাভাবিক। তুমি ইহা নিয়ে কেন সংকোচ বোধ করিতেছ? মনের দিক থেকে সাড়া না পাইলে অবশ্যই তুমি বিবাহ করিবে না। পত্র পাঠ করিবা মাত্র বাংলা বাজারে চলে আসিবা। হস্তরেখা বিজ্ঞানের পাণ্ডুলিপি প্রস্তুত হইলে সঙ্গে নিয়ে আসিবা। পাণ্ডুলিপি সম্পূর্ণ না হইলে যাহা হইয়াছে তাহা নিয়ে আসিবা। আমি কম্পোজ করিয়া দিব। খোঁজ নিয়া জানিয়াছি ইদানিং ক্রিকেট খেলার উপর লেখা বই ভালো চলিতেছে। ক্রিকেটের উপর একটি 10 ফরমার বই অতি দ্রুত তোমাকে দিয়ে লেখাইতে চাই। ক্রিকেট বিষয়ে লেখার জন্য প্রয়োজনীয় বইপত্র সংগ্রহের জন্য তোমার বাংলা বাজার আসা প্রয়োজন। আজ এ পর্যন্তই। দোয়াগো, হাজি একরামুল্লাহ। পুনশ্চ রয়্যালটি বাবদ প্রাপ্ত 11,025 টাকা দোকানের ক্যাশিয়ার মালিক মিয়ার কাছে দেওয়া আছে। টাকাটা সংগ্রহ করিও। চিঠি পড়ে আলাউদ্দিন স্বস্তি পেলেন। এমনিতেই তার মন আনন্দে ছিল। সেই আনন্দ অনেক বাড়ল। নিজেকে মহাসুখী মানুষদের একজন মনে হতে লাগলো। টমেটো জুসটা খেতে এখন আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে। এই গ্লাস শেষ হবার পরেও তার হবে বলে মনে হচ্ছে না। পাইলট সাহেবের মতো ব্যবস্থা করতে হবে। জগ ভর্তি জুস থাকবে, নিজের ইচ্ছা মতো খাবেন। কিছুক্ষণ পরপর কুটুমিয়াকে ডাকতে হবে না। কুটুমিয়ার জন্যও ভালো, একবার বানিয়ে রেখে দেওয়া, বারবার বানাতে হবে না। আলাউদ্দিন টিভির রিমোট কন্ট্রোলের টিভি ছাড়তে যাবেন। কুটুমিয়া ঘরে ঢুকলো, বিড়বিড় করে বলল, স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে। এত রাতে কে আসলো? পাশের ফ্ল্যাটের সাইফুল্লাহ সাহেব। নিয়ে এসো, এখানে নিয়ে এসো। এইখানে আনার দরকার নাই। হ্যাঁ ঠিক বলেছ, এখানে আনার দরকার নাই। খাচ্ছি টমেটো জুস, হয়তো ভাববে অন্য কিছু খাচ্ছি। শুধু যে মনে করবে তা না, আরও 10 জনকে গিয়ে বলবে। বাঙালির স্বভাবই এরকম। স্বভাবের কারণে বাঙালি কিছু করতে পারল না। কাজ করার সময় বাঙালির নাই। সারাক্ষণ এর কথা তার কাছে লাগাচ্ছে। কাজ করার সময় কোথায়? ঠিক বলছি না? জি স্যার, ঠিক বলেছেন। উনি বসার ঘরে বসে আছেন। কে বসার ঘরে বসে আছে? সাইফুল্লাহ সাহেব। সাইফুল্লাহ সাহেব বসার ঘরে বসে আছেন কেন? আপনাকে একটু আগে বলেছি। একটু আগে কি বলেছ? আমি ভুলে গেছি। সাইফুল্লাহ সাহেব আপনার সঙ্গে দেখা করতে আসছেন। কি কথা জানি বলবেন। আলাউদ্দিন নিতান্ত অনিচ্ছায় বিছানা থেকে নামলেন। একবার বিছানায় উঠে পড়লে আর নামতে ইচ্ছা করে না। সাইফুল্লাহ না এলেও বিছানা থেকে নামতে হতো। প্রস্রাবের বেগ হয়েছে, কষ্ট করে চেপে রেখেছেন। এখন মনে হয় তলপেট ফেটে যাচ্ছে। বিছানাতেই বাথরুম করা যাচ্ছে এমন ব্যবস্থা থাকলে ভালো হতো। সাইফুল্লাহ আলাউদ্দিনকে দেখে অবাক হয়ে বলল, ভাই, আপনার শরীর খারাপ? আলাউদ্দিন বললেন,
না তো। দেখে মনে হচ্ছে শরীরে পানি এসেছে, হাত পা ফুলে গেছে। আলাউদ্দিন কিছু বললেন না। সাইফুল্লাহ তাড়াতাড়ি বিদায় হলে তিনি বাঁচেন, বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়তে পারেন। টমেটো জুসের গ্লাসটায় এখনো অর্ধেকটার মতো আছে, গ্লাসটা শেষ করা দরকার। সাইফুল্লাহ গলা নামিয়ে বলল, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। কথা আসলে একটা না, দুটা। কোনটা আগে বলবো বুঝতে পারছি না। আলাউদ্দিন বললেন, যে কথাটা শুনতে ভালো লাগবে সেটা আগে বলুন। দুইটা কথা শুনতেই খারাপ লাগবে। আলাউদ্দিন বসলেন। কাঠের চেয়ারে বসে তিনি আরাম পাচ্ছেন না। বিছানায় আতশো অবস্থায় থেকে থেকে অভ্যাস খারাপ হয়ে গেছে। শুয়ে না পড়া পর্যন্ত ভালো লাগে না। সাইফুল্লাহ কথাগুলি তাড়াতাড়ি শেষ করলে তিনি নিজের জায়গায় চলে যেতে পারেন, কোলবালিশে পা রেখে শুয়ে পড়তে পারেন। সাইফুল্লাহ সাহেব বললেন, প্রফেসর সাহেব, কথাটা হচ্ছে, আমি আপনার ফ্রিজে 2 বোতল ভদকা রেখেছিলাম। আমার বন্ধুর জিনিস, সে রাখতে দিয়েছিল। গত সপ্তাহে বোতল 2টা ফেরত নিয়েছি, কিন্তু ভেতরে জিনিস নাই, পানি। আপনার কথা বুঝলাম না। 2টা বোতলের ভদকা সরিয়ে পানি ভরে রেখেছে। কে সরিয়ে রেখেছে? কে সরাবে? আপনার কাজের ছেলে কুটু না ঘুটু কি যেন নাম। সে ভদকা কি করেছে? খেয়ে ফেলেছে কিংবা বিক্রি করে দিয়েছে? বলেন কি? আমি তাকে ইন্টারোগেট করেছি, কোনো প্রশ্নের জবাব দেয় না। এমনভাবে তাকায় যেন আমার কোনো প্রশ্নই বুঝতে পারছে না। এই চিরিয়া জোগাড় করেছেন কোত্থেকে? আলাউদ্দিন জবাব দিলেন না। সাইফুল্লাহ বলল, যত তাড়াতাড়ি পারেন একে বিদায় করুন। যে ভদকার বোতলে ভদকা সরিয়ে পানি ভরে রাখতে পারে সে ছোটখাটো চোর না, বড় চোর। চিন্তার বিষয়। অবশ্যই চিন্তার বিষয়। আপনি একা থাকেন, কখন আপনাকে কি করবে আপনি বুঝতে পারবেন না। দুপুরে ঘুমিয়ে আছেন, পেটে ছুরি মেরে টাকা পয়সা নিয়ে চলে গেল। আলাউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, দ্বিতীয় খারাপ কথাটা কি? সাইফুল্লাহ গলা খাকারি দিয়ে বলল, আপনাকে তো ফ্ল্যাট সাবলেট দিয়েছিলাম, পুরো ফ্ল্যাটটাই এখন আমার দরকার। বাবা অসুস্থ, ঢাকায় থেকে চিকিৎসা করাবেন। ফ্ল্যাট কবে ছাড়তে হবে? যত তাড়াতাড়ি পারেন তত ভালো। বাবাকে আমার ইমিডিয়েটলি ঢাকায় আনা দরকার। ওনার কি হয়েছে? ওল্ড এজ ডিজিজ, স্পেসিফিক কিছু না, সর্দি, কাশি, বুকে ব্যথা। আলাউদ্দিন হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা। এখন তার ঘন ঘন হাই উঠছে, মনে হচ্ছে চেয়ারে বসা অবস্থাতেই ঘুমিয়ে পড়বেন। সাইফুল্লাহ বললেন, কবে নাগাদ ছাড়তে পারবেন? দেখি, যত তাড়াতাড়ি পারি। 1 সপ্তাহের মধ্যে পারলে আমার খুব উপকার হয়। আলাউদ্দিন ঘুম ঘুম চোখে বললেন, আচ্ছা। কিছু ভেবে যে বললেন তা না, তিনি চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব সাইফুল্লাহকে বিদায় করতে। সাইফুল্লাহ বলল, ঢাকা শহরে ভাড়া বাড়ির এখন আর ক্রাইসিস নাই। এত ফ্ল্যাট হয়েছে, মানুষের চেয়ে ফ্ল্যাট বেশি, যেখানে যাবেন টু লেট। প্রফেসর সাহেব, একটু চেষ্টা নেন যেন 7 দিনের মধ্যে বাড়িটা খালি করতে পারেন, খুব উপকার হয়। আলাউদ্দিন আবারও হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা। 2টি মুরগির বিশেষ ভাজা পুরোটাই আলাউদ্দিন খেয়ে ফেললেন। শেষ টুকরাটা মুখে দিয়ে বললেন, খেতে খারাপ না। এর চেয়ে ভালো কথা বলা উচিত ছিল, কিন্তু আলাউদ্দিনের মাথা এলোমেলো হয়ে আছে, শরীর দুলছে। এখন ভালো ভালো কথা বলার সময় না। তাছাড়া বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি 1 লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না, আকাশ থেকে থুথু ফেলা শুরু করে, সেই থুথু এসে গায়ে পড়ে। এই জন্যেই বাঙালিকে মাঝে মাঝে কঠিন কঠিন কথা বলে সাইজ করতে হয়। আলাউদ্দিন ঠিক করলেন, কুটুমিয়ার মুরগির ভাজা যতই ভালো হোক, তাকে আজ সাইজ করতে হবে। ঘুমোতে যাবার আগে তাকে ডেকে পাঠাবেন এবং ইচ্ছামতো সাইজ করে দেবেন। সাইজ করার মতো কর্মকাণ্ড সে করছে, তিনি দেখেও না দেখার ভান করছেন। এই যেমন আরেক ভদ্রলোকের বোতলের জিনিস উধাও। বোতল আছে, জিনিস নাই, পানি ভরে দিয়ে দিয়েছে। অত্যন্ত গর্হিত কাজ হয়েছে, এর শাস্তি দিতেই হবে।
তারপর আছে অন্ধকারে তার রান্না করার বিষয়টা। তিনি অনেক দিন থেকেই লক্ষ্য করছেন রাতের বেলায় রান্নার সময় ঘরের আলো নেভানো থাকে। চুলার আগুনের শিখায় কিছুটা আলো হয়। কুটু হয়তো সেই আলোতেই দেখতে পায়। অনেকের দৃষ্টিশক্তি ভালো থাকে। কুটু হয়তো সেই অনেকের মধ্যে একজন। তবুও অন্ধকারে রান্না করা ঠিক না। পাতিলের ভেতর কোনো একটা পোকামাকড় উড়ে পড়বে। কুটু সেটা দেখতে পাবে না। চিকেন ফ্রাইয়ের পাশাপাশি মিডিয়াম সাইজ একটা মাকড়সাও ফ্রাই হয়ে পড়ে থাকলো। তিনি পেঁয়াজ মনে করে খেয়ে ফেলবেন। কে জানে, হয়তো এর মধ্যে খেয়েছেনও। এটা তো হতে দেওয়া যায় না। কুটুকে এই বিষয়ে ধরতে হবে, কঠিন ধরা ধরতে হবে। আজ কুটুর ক্ষমা নেই। আজ কুটুকে সাইজ করা হবে। আজ হলো মহান সাইজ দিবস। আলাউদ্দিন বিছানায় শুয়ে পড়েছেন। তার মুখে জর্দা দেওয়া মিষ্টি পান। জর্দার পরিমাণ বেশি হয়েছে। এক একবার পানের রস গিলছেন আর মাথা কেমন জানি চক্কর দিয়ে উঠছে। এই চক্করটা ভালো লাগছে, খুবই আরামের চক্কর। আলাউদ্দিনের আঙ্গুলের ফাঁকে সিগারেট। কুটু লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেটে টান দিয়ে বললেন, কুটু, তোমাকে আজ কিছু কথা বলবো। কুটু বলল, জি আচ্ছা। আলাউদ্দিন বললেন, কথাগুলি কঠিন। শুনে তুমি হয়তো মনে কষ্ট পাবে। কষ্ট পেলেও আমার কিছু করার নেই। জি আচ্ছা। আলাউদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে কথা বলার জন্য প্রস্তুত হলেন। কি বলবেন মনে পড়ছে না। মাথা একেবারেই ফাঁকা হয়ে আছে। যেসব কথা বলবেন বলে ঠিক করেছিলেন সেই সব কথা পয়েন্ট আকারে একটা কাগজে লিখে রাখা দরকার ছিল। বিরাট ভুল হয়েছে। কুটু, জি স্যার। তোমার অনেক জিনিস আছে যা আমার অপছন্দ। এইসব বিষয় নিয়ে কথা বলবো। তুমি যদি নিজেকে বদলাতে পারো তাহলে তুমি থাকবে, বদলাতে না পারলে চলে যাবে। ভাত ফেললে কাকের অভাব হয় না, বেতন ফেললে বাবুর্চি পাওয়া যায়। বুঝতে পারছো? জি। আলাউদ্দিন অনেক চেষ্টা করলেন। কুটুকে সাইজ করার মতো কোনো কথাই মনে পড়ল না। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কুটু, ঠিক আছে, তুমি যাও। কথাবার্তা আজকের জন্য মুলতবি। ঘুমের আগে আগে কঠিন কথাবার্তা না হওয়াই ভালো। এতে সুনিদ্রার ব্যাঘাত হয়। একটা কাজ করো, আমাকে জর্দা দিয়ে আর একটা পান দাও। জর্দা বেশি করে দিবে। জি আচ্ছা। আর টিভিটা চালু করে দাও। সাউন্ড দিও না, শুধু ছবি। টিভি দেখতে দেখতে ঘুমাবো। জি আচ্ছা। তুমি মনে করো না যে তুমি ছাড়া পেয়ে গেলে, মামলা ডিসমিস হয়ে গেল। আসলে সাময়িক বিরতি। আদালত আবার বসবে। আমি নিজেই বাদী, আমিই বিচারক। তোমার খবর আছে কুটু মিয়া। জর্দা ভর্তি পানমুখে নিয়ে আলাউদ্দিন ঘুমিয়ে পড়লেন। টিভি চলতে থাকলো। এক সময় আলাউদ্দিনের ঘুম ভাঙল। কোনো কারণ ছাড়াই তার বুক ধক করে উঠল। এই ঘরে কিছু একটা হয়েছে। ঘরটা বদলে গেছে। কোনো কিছুই মনে হচ্ছে আগের মতো নেই। ঘর ভর্তি ধোঁয়া। এত ধোঁয়া কোত্থেকে এলো? কোথাও কি আগুন লেগেছে? খড় পোড়ার মতো গন্ধ নাকে আসছে। নাক জ্বালা করছে। খাটের নিচ থেকে গঙ্গানের মতো শব্দ পাওয়া যাচ্ছে। হাঁটাহাঁটি হচ্ছে। মাঝে মাঝে ক্ষীণ গলায় কেউ একজন বলছে, বাঁচান, আমারে বাঁচান। সে কথা শেষ করতে পারছে না। তার আগেই কেউ একজন তার মুখ চেপে ধরছে। আবারও হুটোপুটি হচ্ছে। বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন টিভির দিকে তাকালেন। টিভি খোলা আছে। নাটকের মতো কি যেন হচ্ছে। মারামারির দৃশ্য। ঘটনা কি এরকম যে টিভিতে মারামারি হচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে শব্দটা আসছে খাটের নিচ থেকে। এটাই তো যুক্তিসঙ্গত কথা, কিন্তু ঘরে এত ধোঁয়া কেন? আলাউদ্দিন ক্ষীণস্বরে ডাকলেন, কুটু মিয়া। খাটের নিচ থেকে কেউ একজন ভারী শ্লেষাজড়িত গলায় বলল, জি স্যার। গলাটা কার? কুটু মিয়ার গলা। সে খাটের নিচে কি করছে? কাকে সে চেপে ধরেছে? আলাউদ্দিন আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, কুটু মিয়া, কুটু মিয়া। জি। খাটের নিচে কি করছো? কুটু জবাব দিল না।
খাটের নিচের হুটুপুটি অনেক বাড়ল। এখন গো গো শব্দ হচ্ছে। আলাউদ্দিন বললেন, কি হচ্ছে ওখানে? কুটু চাপা গলায় বলল, বালিশ দেন স্যার, তাড়াতাড়ি একটা বালিশ দেন। কি দিব? বালিশ। বালিশ দিয়ে কি হবে? হারামজাদার মুখের উপর বালিশ চাপা ধরব। কার মুখের উপর বালিশ চেপে ধরবে? কুটু জবাব দিল না। আলাউদ্দিন হতভম্ব হয়ে দেখলেন খাটের নিচ থেকে একটা হাত বের হয়ে আসছে। ময়লা নোংরা হাত, বড় বড় নখ, পাখির নখের মতো বেঁকে গেছে। হাতটা কেন আসছে? তাকে ধরার জন্য? আলাউদ্দিন ভয়ে সিটিয়ে গেলেন। বালিশ দেন। আলাউদ্দিন একটা বালিশ কুটুর হাতের দিকে এগিয়ে দিলেন। খাটের নিচে আ আ শব্দ হচ্ছে। বালিশে চাপা দিয়ে কি কাউকে মারা হচ্ছে? কোনো একটা সূরা পড়া উচিত। কোনো সূরা মনে আসছে না। তিনি কি দুঃস্বপ্ন দেখছেন? হ্যাঁ, এটাই হবে, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন ছাড়া কিছু না। স্বপ্নটা ভেঙে গেলেই দেখবেন সব কিছু স্বাভাবিক আছে। তখন তিনি কুটুকে ডেকে চা দিতে বলবেন। চা খাওয়ার আগে গোসল করা দরকার। শরীর ঘামে ভিজে গেছে। স্বপ্নটা কখন ভাঙবে? চিৎকার করে কুটুকে ডাকলে কি ঘুম ভাঙবে? আলাউদ্দিন ফুসফুস ফাটিয়ে চিৎকার করলেন, কুটু, কুটু। গলা দিয়ে ফ্যাস ফ্যাস জাতীয় আওয়াজ হলো। এই স্বপ্ন মনে হয় ভাঙবে না। স্বপ্ন চলতেই থাকবে। মেয়েলি গলায় কে যেন কাঁদছে। দেয়ালে শব্দ হচ্ছে। সাইফুল্লাদের বাড়িতে নাকি এটা স্বপ্ন? আলাউদ্দিন ক্লান্ত এবং হতভম্ব গলায় ডাকলেন, কুটু, কুটু। তার প্রায় সঙ্গে সঙ্গেই বসার ঘরের বাতি জ্বলে উঠল। থপথপ পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। কুটু আসছে। কুটু, কুটু তুমি কোথায়? দরজা ঠেলে কুটু ঢুকল। আলাউদ্দিন ধরা গলায় বললেন, বাতি জ্বালাও। কুটু বাতি জ্বালালো। আলাউদ্দিন বললেন, দুঃস্বপ্ন দেখেছি। কুটু বলল, চা খাইবেন স্যার? আলাউদ্দিন বললেন, চা খাবো। চা আনতেছি। তুমি কি কোনো চিৎকার হুটোপুটির শব্দ শুনেছ? জি না, শোনার কথাও না। স্বপ্ন দেখেছি আমি। তুমি কেন শব্দ শুনবে? কুৎসিত স্বপ্ন। ধোয়া, চিৎকার, বালিশ দিয়ে মুখ চাপাচাপি। চা নিয়ে আসি স্যার। যাও নিয়ে আসো। চা আনার আগে একটা কাজ করো। আমার বালিশটা নিচে পড়ে গেছে। ধাক্কা খেয়ে খাটের নিচে চলে গেছে। বালিশটা দাও। কুটু খাটের সামনে উপর হয়ে বসে বালিশটা এনে আলাউদ্দিনের হাতে দিয়ে রান্নাঘরের দিকে রওনা হলো। আলাউদ্দিন বালিশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বালিশের এক পিঠে ছোপ ছোপ রক্ত লেগে আছে। টাটকা রক্ত, এখনো শুকিয়ে কালচে হয়নি। আয়াতুল কুরসি সূরাটা মনে পড়ছে। আলাউদ্দিন বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়ছেন। খুবই আশ্চর্যজনকভাবে রাতে আলাউদ্দিনের ঘুম ভালো হলো। ঘুমের ভেতর তিনি স্বপ্নও দেখলেন, কাটা কাটা স্বপ্ন। একটা স্বপ্নে তার বাবা মুন্সি মোহাম্মদ সগীর তাকে জিজ্ঞেস করছেন, রোজা ভেঙেছিস কি জন্যে? তিনি বললেন, এটা তো রমজান মাস না, এখন রোজা রাখার প্রশ্ন আসছে কেন? উত্তর শুনে মুন্সি মোহাম্মদ সগীর খুব রেগে গিয়ে বললেন, পরহেজগার আদমির জন্য সারা বছরই রমজান মাস। রোজা ভেঙেছিস, তার শাস্তি আগামী জুম্মাবারে মুসল্লিদের সামনে 1,00,000 বার কানে ধরে উঠবোস করবি। আলাউদ্দিন বললেন, জি আচ্ছা। এরপর শুরু হলো কানে ধরে উঠবোসের স্বপ্ন দেখা। ছাড়া ছাড়া ভাবে এই স্বপ্ন চলল ঘুম না ভাঙা পর্যন্ত। তিনি উঠবোস করেই যাচ্ছেন। মুসল্লিরা হো হো করে হাসছে। ঘুম থেকে উঠে তিনি চা খেলেন। হো হো হাসির শব্দের একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। টিভিতে দর্শকদের উপস্থিতিতে কি একটা অনুষ্ঠান হচ্ছে। উপস্থাপকের প্রতিটি কথায় দর্শক হাসছে। আলাউদ্দিন আগ্রহ নিয়ে টিভির দিকে তাকিয়ে রইলেন। টিভির সাউন্ড অফ করা ছিল, এখন সাউন্ড আছে। আলাউদ্দিন সাউন্ড অফ করে দিলেন। তিনি রাতে যে প্রচণ্ড ভয় পেয়েছিলেন
এটা ভেবে তার একটু হাসিও পেল। হামিদা বানু ঠিকই বলেছে, উত্তপ্ত মস্তিষ্কের চিন্তা। যখন শুধু কুটুর কাছে শুনলেন গত রাতে সাইফুল্লাহ সাহেবের বাড়িতে নাকি কি সমস্যা হয়েছে, সাইফুল্লাহ সাহেবের মাথা ফেটে গেছে, রক্তে বাড়ি ভেসে গেছে, শেষ রাতে অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশ এসেছে, তখন সামান্য খটকার মতো লাগলো। আলাউদ্দিন বললেন, পুলিশ এসেছিল কেন? কুটু বলল, জানি না স্যার, সাইফুল্লাহ সাহেবের বাসায় কাল রাতে যে মেয়েটা ছিল, পুলিশ তারে ধইরা নিয়ে গেছে। মেয়ে কি করেছে? জানি না স্যার। মেয়েটাকে? গার্মেন্টসের এক মেয়ে। সাইফুল্লাহ সাহেবের এখানে এক এক সময় এক এক মেয়ে থাকে, নানান ভেজাল। ভেজাল তো বটেই। ওনার যে অবস্থা দেখলাম স্যার, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, কাউরে চিনতে পারে না, বাঁচে কিনা সন্দেহ। দেখতে গিয়েছিলে? জি না, সিঁড়ি দিয়া নামানোর সময় দেখলাম। মন খারাপ হয়ে গেল, কে জানে কি বৃত্তান্ত। মন খারাপ হবারই কথা, হাজার হোক প্রতিবেশী। স্যার, চা আরেক কাপ দিব? আলাউদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, দাও। তিনি মাথা থেকে পুরো ব্যাপারটা ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। নাস্তা খেয়েই আজ বাংলা বাজার চলে যাবেন। বালিশটা আরেকবার দেখতে ইচ্ছা করছে। কাল রাতে যে মনে হয়েছিল রক্ত লেগে আছে, এখনো কি তাই? রক্ত শুকিয়ে হয় কালো, কালো কোনো দাগ কি বালিশে আছে? আলাউদ্দিন দুটা বালিশই উল্টে পাল্টে দেখলেন, কোনো দাগ নেই। তিনি আনন্দিত গলায় ডাকলেন, মাই ডিয়ার কুটু, আরেক কাপ চা দাও। হাজি একরামুল্লাহ বললেন, তোমার কি হয়েছে? আলাউদ্দিন জবাব না দিয়ে চোখ পিটপিট করতে লাগলেন। হাজি সাহেব বললেন, চোখ পিটপিট করছো কেন? আলাউদ্দিন বললেন, রোদটা কড়া, চোখে লাগছে। হাজি সাহেব বললেন, ঘরের ভেতরে রোদ কোথায়? চোখ পিটপিটানি বন্ধ করে বলো তো তোমার ঘটনা কি? আলাউদ্দিন চুপ করে রইলেন। বলার মতো কোনো ঘটনা ঘটেনি। দিনের পর দিন তিনি নিজের শোবার ঘরে খাটের উপর ছিলেন। 9 দিন পর আজ প্রথম বাইরে এসেছেন। আলো চোখে লাগছে। দোকানের ভেতর রোদ নেই ঠিকই, কিন্তু বাইরে ভাদ্র মাসের রোদ ঝলমল করছে। রোদের দিকে তাকালেই চোখ জ্বালা করে। হাজি সাহেব বললেন, তোমার শরীরে পানি এসেছে নাকি? হাত পা মুখ ফোলা ফোলা, সমস্ত শরীরে গোলভাব চলে এসেছে। সারাদিন কি করো, ঘুমাও? আলাউদ্দিন সিগারেট ধরালেন। হাজি সাহেব বললেন, সিগারেট খাচ্ছ কারখানার চিমনির মতো। 10 মিনিটও হয়নি এসেছ, এর মধ্যে 4টা সিগারেট খেয়ে ফেললে। আলাউদ্দিন চুপ করেই আছেন। হাজি সাহেবের সিগারেটের হিসাবে ভুল হয়েছে। সিগারেট 4টা খাওয়া হয়নি, 3টা খাওয়া হয়েছে। এই নিয়ে তর্ক শুরু করা যায় না। হাজি সাহেব রেগে আছেন। রাগের মুহূর্তে তর্ক চলে না। হাজি সাহেব বললেন, হস্তরেখা বইয়ের পাণ্ডুলিপি কোথায়, এনেছ? আলাউদ্দিন ক্ষীণ গলায় বললেন, এনেছি। শেষ করেছ? জি। কই দেখি। একটু পরে দেই, বুঝিয়ে দিতে হবে। হাজি সাহেবের রাগী মুখ সহজ হয়ে এলো। আলাউদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই স্বস্তি সাময়িক, কারণ তিনি হস্তরেখা বিজ্ঞান বইয়ের পাণ্ডুলিপি আনেননি। যে বইয়ের লেখাই হয়নি তার পাণ্ডুলিপি আনবে কিভাবে? শির রাখার চ্যাপ্টারটা মাত্র শুরু হয়েছিল, পাণ্ডুলিপি না এনেও বলা হয়েছে এনেছি। এই মিথ্যা শেষ পর্যন্ত কিভাবে সামাল দিবেন কে জানে। আলাউদ্দিনের বুকের ভেতর ধকধক শব্দ করতে লাগল। ভালো ঝামেলায় পড়ে গেল। হাজি সাহেব সহজ গলায় বললেন, দেখি তোমার একটা সিগারেট খেয়ে দেখি। আলাউদ্দিন সিগারেটের প্যাকেট বের করে দিলেন। হাজি সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, তোমার আসার কথা ছিল বুধবারে। তুমি যখন বুধবারে এলে না, বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার চলে গেল, তারপরেও তোমার খোঁজ নেই। তখন একবার মনে হয়েছিল তুমি বই নিয়ে ব্যস্ত, বই শেষ না করে আসবে না। আমি ম্যানেজারকে সেই রকমই বলেছি। চা খাবে? জি না। জি না আবার কি, চা খাও, মালাই চা। জি আচ্ছা। আলাউদ্দিন মনে মনে দোয়া ইউনুস পড়ছেন। এই দোয়া পড়লে যে কোনো বড় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়।
আলাউদ্দিন ঠিক করলেন পাণ্ডুলিপির প্রসঙ্গ না আসা পর্যন্ত তিনি এই দোয়া পড়তেই থাকবেন। এমন হওয়া বিচিত্র না, দেখা যাবে দোয়া ইনুস পড়ার কারণে হাজী সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গ তুলতে ভুলে যাবেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এমন একটা ঘটনা আনা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। চা চলে এসেছে। চা এবং পিরিচ ভর্তি জর্দা দেওয়া পান। হাজী সাহেব অতি দ্রুত কয়েকটা চুমুক দিয়ে চায়ের কাপ নামিয়ে রেখে মুখ ভর্তি করে পান নিলেন। পান চিবাতে চিবাতে সহজ গলায় বললেন, আমার ভাগ্নি হামিদাকে বিবাহের কথা নিয়ে কিছু ভেবেছ? ইচ্ছা না থাকলে বলে দাও, কোনো অসুবিধা নেই। হামিদাও বেঁকে বসেছে। শুরুতে হ্যাঁ বলেছিল, এখন না বলছে। মেয়েদের এই সমস্যা, স্থিরতা বলতে কিছু নেই, সাগরের ঢেউ, এই আছে এই নাই। তোমার নিজেরও তো বিয়ের ব্যাপারে অনাগ্রহ আছে, ঠিক না? এই বয়সে সংসারের ঝামেলায় যেতে ইচ্ছা না করারই কথা। আলাউদ্দিন বললেন, আমি বিবাহ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে উনার মত না থাকলে তো কিছু করার নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। ওনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, আমরা তুচ্ছ। হাজী সাহেব বললেন, তুমি বিবাহ করতে চাও? আলাউদ্দিন হ্যাঁসূচক মাথা নাড়লেন। মেয়ে যেখানে বেঁকে বসেছে সেখানে হ্যাঁ বলতে বাধা নেই। তিনি যতই হ্যাঁ বলুন, বিয়ে তো আর হবে না। ভালো মতো ভেবে সিদ্ধান্ত নিয়েছ? জি। তোমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছ? জি না, তবে কুটুকে বলেছি। কুটুকে বলেছ? কুটুকে? আমার বাবুর্চি। আরে রাখো তোমার বাবুর্চি। বাবুর্চির সঙ্গে কেউ নিজের বিয়ে নিয়ে আলাপ করে নাকি? আলাপ করার মতো আমার আসলে কেউ নাই। আলাপ করার মতো কেউ না থাকলে নিজে নিজে সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগত বিষয়ে চাকর বাকরদের সঙ্গে কেউ আলাপ করে? নাও পান খাও। আলাউদ্দিন আগ্রহের সঙ্গে পান মুখে দিলেন। মনে মনে দোয়াই নুস তিনি এখনো পড়ছেন। দোয়ায় মনে হয় অ্যাকশন শুরু হয়েছে। হাজী সাহেব পাণ্ডুলিপির প্রসঙ্গে যাচ্ছেন না। মনে হচ্ছে পাণ্ডুলিপির চেয়ে তিনি তার ভাগ্নি হামিদা বানুর বিবাহ নিয়ে বেশি উদ্বিগ্ন। হাজী সাহেব খানিকটা ঝুঁকে এসে বললেন, তুমি তাহলে বিবাহের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছ? জি। তাহলে তো হামিদাকে রাজি করানো দরকার। রাজি কেন করানো দরকার এটা শোনো। পাড়ার মাস্তানদের গডফাদার টাইপের এক লোকের চোখ পড়েছে হামিদার দিকে। বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, নানানভাবে যন্ত্রণা করছে। অতি বদলোক, অতি হারামজাদা, থাকে মদের উপর, গুন্ডা পান্ডা পোষে, স্ত্রী মারা গেছে, আবার বিবাহ করবে। এর কাছে মেয়ে বিয়ে দেওয়া আর মেয়ের গলায় দড়ি দিয়ে নিজের হাতে তেঁতুল গাছের ডালে ঝুলিয়ে দেওয়া একই কথা। বুঝতে পারছো? জি। তুমি বুঝতে পারছো না, এই জাতীয় বদগুলো যে মানুষের উপর কি পরিমাণ জুলুম করতে পারে তোমার কোনো ধারণাই নেই। হামিদার রূপে পাগল হয়ে যে সে হামিদাকে বিয়ে করতে চাচ্ছে তা কিন্তু না। হামিদাকে বিয়ে করতে চাচ্ছে বাড়িটার জন্য। আলাউদ্দিন বললেন, বাড়িটার জন্য মানে? হামিদার যে বাড়িতে তোমাকে নিয়ে গিয়েছিলাম সেটা হামিদার নিজের বাড়ি। তার স্বামী বানিয়ে রেখে গিয়েছিলেন। ঢাকা শহরের 5 কাঠা জমির উপর দোতলা বাড়ি তো সহজ ব্যাপার না। যে কটা পাত্র হামিদাকে বিয়ে করার জন্য আগ্রহ দেখিয়েছে সবার নজর বাড়িটার দিকে। এর মধ্যে একজন আবার বাড়ির দলিল দেখতে চেয়েছিল। বুঝো অবস্থা। একমাত্র তোমাকে দেখলাম এই ব্যাপারে কোনো আগ্রহ নাই। আলাউদ্দিন চুপ করে রইলেন। তিনি এখনো দুশ্চিন্তা মুক্ত হতে পারছেন না। হাজী সাহেব যদি ফস করে বলে বসেন, পাণ্ডুলিপিটা কোথায়, বের করো দেখি কয় ফর্মা হয়েছে, তাহলে কি হবে? আলাউদ্দিন, জি। তুমি লোক ভালো, আমার ভাগ্নির জন্য একজন ভালো মানুষ দরকার, আর কোনো কিছুরই দরকার নাই। তুমি যদি সত্যি সত্যি বিয়েতে রাজি থাকো তাহলে আমার ভাগ্নিকে রাজি করাবো। কি বলো তুমি? তোমার মন ঠিক আছে তো? আলাউদ্দিন ক্ষীণস্বরে বললেন, জি। এই বয়সের বিয়েতে তো আর প্যান্ডেল বানানো হবে না। তুমিও পাগড়ি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে না। কাজী ডেকে আনবো, 3 বার কবুল বলা হবে, মামলা ডিসমিস। নাকি উৎসব করতে চাও? জি না। আত্মীয় স্বজনের সঙ্গেও তো তোমার যোগাযোগ নাই। জি না। তাহলে আর কি, কাজী ডেকে ঝামেলা মিটিয়ে দেই। বিয়ের পরে না হয় কিছু লোকজন ডেকে চাইনিজ হোটেলে রিসেপশনের মতো করলে, কি বলো?
আলাউদ্দিন ক্ষীণস্বরে বললেন, আপনি যা ভালো মনে করেন। বিয়ে করবে তুমি, আমার ভালো মনে করাকরির তো কিছু নাই, এখনো সময় আছে। হ্যাঁ না ভেবে বলো। তুমি হ্যাঁ বললে আমি হামিদার কাছে চলে যাব, যেভাবে হোক তাকে রাজি করাবো। বিয়েতে রাজি না হলে লোকমান ফকিরের খপ্পর থেকে তাকে উদ্ধার করার মতো ক্ষমতা আমার নাই। আলাউদ্দিন বললেন, লোকমান ফকিরকে? ওই হারামজাদার কথা একটু আগে না বললাম? গুন্ডাপান্ডা বসে, ওয়ার্ড কমিশনার, মদ খেয়ে একদিন রাস্তার উপর পড়েছিল। যেই পাশ দিয়ে যায় হামাগুড়ি দিয়ে তার পায়ে ধরতে যায়। জি, বুঝতে পেরেছি। এখন তুমি বলো, হামিদাকে রাজি করাবো? জি, আচ্ছা। তাহলে তুমি আর দোকান থেকে বের হও না, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। সব যদি ঠিকঠাক মতো হয় আমি কাজী ডেকে এনে আমার বাড়িতে বিয়ে পড়িয়ে দেব। এক জিনিস নিয়ে দিনের পর দিন আর কত ঘটঘট করব, ঠিক আছে? জি। এত শুকনা গলায় জি বলছো কেন? জোর করে ধরে বেঁধে তোমাকে বিয়ে দিচ্ছি এরকম মনে করছো না তো? জি না। ভেরি গুড, দাও আর একটা সিগারেট দাও। সিগারেটের ধোঁয়া দিয়ে মাথা খোলাসা করে কাজে নেমে পড়ি। আলাউদ্দিন দোয়া ইউনুস পড়া বন্ধ করলেন। দোয়া কাজ করেছে। হাজী সাহেব হস্তরেখা বিজ্ঞান বইয়ের কোনো পাণ্ডুলিপি বিষয়ে কথা না বলেই উঠে পড়েছেন। তিনি যে বিষয় নিয়ে বের হয়েছেন তাতে মনে হয় না আজ পাণ্ডুলিপি প্রসঙ্গ উঠবে। আলাউদ্দিনের দুপুরের খাওয়াটা ভালো হলো না। কুটুর হাতের রান্না খেয়ে এমন অবস্থা হয়েছে অন্য কোনো কিছুই মুখে ওঠে না। দুপুরে তিনি লম্বা ঘুম দিলেন। ঘুম ভাঙল বিকেলে। হাজী সাহেবের দোকানের ম্যানেজার বলল, আপনাকে থাকতে বলেছেন, আপনার জন্য জরুরি খবর আছে। আলাউদ্দিন বললেন, কি খবর? ম্যানেজার বলল, কি খবর তা তো জানি না, চা নাস্তা কি খাবেন বলেন, গোস্ত পরোটা আনাই? আনাও। ভরপেট গোস্ত পরোটা এবং 2 কাপ চা খেয়ে আলাউদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সন্ধ্যার পর। তিনি হয়তো আরও কিছুক্ষণ ঘুমাতেন। হাজী সাহেব নিজে গা ঝাঁকিয়ে ডেকে তুললেন। হাসি মুখে বললেন, আজই তোমার বিয়ে। হাজী সাহেব আলাউদ্দিনের জন্য নতুন পায়জামা পাঞ্জাবি কিনে এনেছেন। তিনি গম্ভীর ভঙ্গিতে বললেন, তাড়াতাড়ি একটা সেলুন থেকে চুল কেটে আসো, সাবান ডলা দিয়ে গোসল করো, পানির ব্যবস্থা দোকানেই করেছি। আলাউদ্দিন কোনো কিছু না বুঝেই বললেন, জি আচ্ছা। দেনমোহরের ব্যাপার আগেই ঠিক করে ফেলি। 5 লাখ টাকা দেনমোহর, অর্ধেক উসুল, ঠিক আছে? জি। তুমি খুশি তো? জি, খুশি। মুখে হাসি নাই কেন? হাসো। আচ্ছা থাক, পরে হাসলেও হবে, এখন সময়ের টানাটানি। ম্যানেজারকে সঙ্গে নিয়ে নাপিতের দোকান থেকে চুল কেটে আসো। বিয়ের আগে চুল কাটাতে হয়, নখ কাটতে হয়, অনেক দিনের নিয়ম। আলাউদ্দিন সবুজ বালকের মতো ম্যানেজারকে নিয়ে চুল কাটাতে গেলেন। রাত 8টায় বিয়ে হয়ে গেল। রাত 8:40-এ তিনি নিজের বাড়িতে চলে এলেন। কুটু দরজা খুলে দিল। আলাউদ্দিন বললেন, বাথরুমে গরম পানি আছে না? গা কুটকুট করছে, গোসল করব। কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তিনি সরাসরি বাথরুমে ঢুকে গেলেন। বাথরুমে শুধু যে গরম পানি আছে তা না, বাথরুমে কাঠের একটা চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। চেয়ারের উপর পিরিচ দিয়ে ঢাকা একটা জগ আছে। জগে লালচে রঙের কোনো বস্তু, সাথে বরফ, পাশেই খালি গ্লাস, দিয়াশলাই, সিগারেট এবং অ্যাস্ট্রে সাজানো আছে। আলাউদ্দিন বিস্মিত হয়ে বললেন, ইয়ে নাকি? কুটু বলল, জি স্যার। টমেটো জুস? কুটু জবাব দিল না। ইয়ে দেওয়া আছে? জি স্যার। পেয়েছো কোথায়? 2টা ভদকার বোতল কিনে আনছি স্যার, গুলশানে পাওয়া যায়, 800 টাকা করে নিছে, মোট 1600। টাকা পেয়েছো কোথায়? আপনার সুটকেসে টাকা ছিল, চাবিটা ছিল ড্রয়ারে, ড্রয়ার থেকে চাবি নিয়ে সুটকেস খুললে টাকা নিছি। আলাউদ্দিন বললেন, ও। তিনি বুঝতে পারছেন না তার রাগ করা উচিত কিনা। মনে হচ্ছে রাগ করা উচিত। তাকে না বলে সুটকেস খুলে টাকা নিয়ে যাবে, এটা কেমন কথা? এ তো রীতিমতো চুরি।
তার অবর্তমানে সুটকেস খোলা। আলাউদ্দিন গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর মুখেই গ্লাসে ঢেলে টমেটো জুস নিয়ে একটা চুমুক দিলেন। আজকের জুস অসাধারণ হয়েছে। তার রাগ পড়ে গেল। এখন মনে হচ্ছে রাগ করা উচিত না। টাকা তো কুটু নিজের জন্য নেয়নি, সংসারের কাজেই নিয়েছে। তিনি যখন ঘরে থাকেন না তখন হুটহাট করে টাকার দরকার পড়তে পারে। দেখা গেল ঘরে চাল নেই, চাল কিনতে হবে। সুটকেস থেকে টাকা না নিলে এই সব সমস্যার সমাধান কিভাবে হবে? কুটু। জি স্যার। দাও, গোসল দিয়ে দাও। আরামে আলাউদ্দিনের চোখ বন্ধ হয়ে আসছে। এখন মনে হচ্ছে কুটু যে বুদ্ধি করে টাকা নিয়ে ভদকা কিনে এনেছে, কাজটা খুবই ভালো করেছে। এই জিনিস না আনলে এমন আরামের ব্যবস্থা হতো না। এমনিতেই আজ মনের উপর প্রচণ্ড চাপ গিয়েছে। তার এই বয়সে বিয়ে করে ফেলা সহজ ব্যাপার না, কলিজা নড়ে যায়। কুটু। জি স্যার। আজ একটা ঘটনা ঘটেছে, শুনলে তুমি বিশ্বাস করবে না। ভাববে বানিয়ে বলছি, যদিও বানিয়ে বলার অভ্যাস আমার নাই। কি ঘটনা ঘটছে স্যার? বিয়ে করে ফেলেছি। কুটু গায়ে যেভাবে সাবান ডলছিল সেইভাবেই ডলতে থাকলো। আলাউদ্দিনের কথায় তার কোনো ভাবান্তর মনে হলো না। কিংবা এও হতে পারে বিয়ে করা যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা কুটু তা ধরতে পারছে না। তার কাছে হয়তো বিয়ে করা এবং নাপিতের দোকানে গিয়ে চুল কেটে আসা একই ব্যাপার। কুটু, শুনেছ কি বলেছি? আজ আমি বিয়ে করেছি। বিবাহ, শুভ বিবাহ। ভালো করছেন। ভালো না মন্দ কে জানে, হাজী সাহেবের কথা ফেলতে পারলাম না। আমি এক সময় খুবই বিপদে পড়েছিলাম, না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। হাজী সাহেব তখন কাজ দিয়ে আমাকে বাঁচান। আজ তিনি তার ভাগ্নিকে নিয়ে বিপদে পড়েছেন। এই বিপদে আমি তাকে সাহায্য করব না তা হয় না। একজনের বিপদে অন্যজন দেখবে, এটাই তো মানব ধর্ম। ঠিক বলছি না কুটু? জি। মেয়েটিও রূপবতী, নাম হামিদা বানু। নামটা একটু স্কুলে হামিদ স্যার বলে আমাদের এক স্যার ছিলেন, খুবই রাগী। অঙ্ক না পারলে পেটের চামড়ায় ডলা দিতেন। হামিদা নামটা শুনলেই হামিদ স্যারের কথা মনে পড়ে, পেটে ব্যথার মতো হয়। কুটু বলল, নামটা বদলাইয়া দেন। তাই করতে হবে, সুন্দর কোনো নাম দিতে হবে। সে রাজি হবে কিনা কে জানে। কি নাম দেওয়া যায় একটু চিন্তা করো তো কুটু। জি আচ্ছা। আলাউদ্দিন প্রথম গ্লাস শেষ করেছেন। দ্বিতীয় গ্লাস ঢালার পর জগের দিকে তাকিয়ে দেখেন এখনো জগে অর্ধেক জুস আছে। দেখে বড়ই আনন্দ পেলেন। উদাস গলায় বললেন, মানুষ চিন্তা করে রাখে একটা, হয় আরেকটা। তবে যা হয় সেটাই ভালো। এই জন্যই কথায় আছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠিক না কুটু? জি। যেমন ধরো, আজকে কিন্তু আমার বাসায় ফেরার কথা ছিল না। বিয়ে হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে থাকবো, এটাই তো স্বাভাবিক। ব্যবস্থাও সেরকম ছিল। হাজী সাহেব বললেন তার বাড়িতেই বাসর হবে। 3 তলায় একটা ঘর ঠিক করা হয়েছিল, ফুলটুল দিয়ে সাজানো হয়েছিল। তখন লেগে গেল ঝামেলা। কি ঝামেলা? হামিদা শুরু করলো কান্না, হাউমাউ কাউ কাউ, যাকে বলে মরা কান্না। সে রাতে আমার সঙ্গে ঘুমাবে না। তার কান্না দেখে হাজী সাহেব বিরক্ত হয়ে বললেন, আচ্ছা থাক, স্বামী স্ত্রীর আজকে একসঙ্গে যে থাকতেই হবে তা তো না, 2-1 দিন যাক, হামিদা ধাতস্থ হোক। কুটু। জি স্যার। হামিদা নামটা তো বদলাতে হবে। হামিদা নামটা বললেই আমি হামিদ স্যারকে চোখের সামনে দেখি। যেই মুহূর্তে আমি বললাম হামিদা, আমি স্যারকে চোখের সামনে দেখলাম। মনে হলো স্যার পেটের চামড়া চেপে ধরেছেন। স্যার এমনভাবে চাপ দিতেন যে পেটে জন্ম দাগের মতো দাগ পড়ে যেত। হামিদা নামটা বদলাতেই হবে। একটা নাম চিন্তা করে বের করো। জামিলা নামটা কি আপনার পছন্দ হয়? জামিলা শব্দের অর্থ সুন্দরী। খুব যে পছন্দ হচ্ছে তা না। হামিদা নামের মাঝের অক্ষর ম, আবার জামিলা নামের মাঝের অক্ষরও ম। এমন নাম দেওয়া দরকার যেখানে ম থাকবে না। তবে আপাতত জামিলা নামই থাকুক। ম ছাড়া নাম যখন পাওয়া যাবে তখন সেই নাম রেখে দেব। তুমি আরও নাম খুঁজতে থাকো। জি আচ্ছা।
আলাউদ্দিন দ্বিতীয় গ্লাস শেষ করে তৃতীয় গ্লাসের মাঝামাঝিতে চলে এসেছেন। আরামে শরীর যেন কেমন করছে। ইচ্ছা করছে বালিশ নিয়ে বাথরুমের মেঝেতে লম্বা হয়ে শুয়ে থাকতে। তিনি শুয়ে থাকবেন, কুটু গায়ের উপর গরম পানি ঢালবে, সাবান ডলবে। মাঝে মাঝে কুটু তার মাথা উঁচু করে ধরবে, তিনি গ্লাসে চুমুক দিবেন। কুটু। জি স্যার। জামিলা তোমাকে পছন্দ করবে কিনা কে জানে, পছন্দ না করলে বিরাট বিপদ হবে। তোমার কি ধারণা পছন্দ করবে? মনে হয় না। তুমি ঠিক বলেছ, আমার ধারণা পছন্দ করবে না। কথায় আছে না, পহেলা দর্শনধারী তারপরে গুণ বিচারী। মেয়েদের ক্ষেত্রে এটা সত্য না, দর্শনধারী হলেই হলো। তোমার আবার চেহারা খুবই খারাপ। চেহারা খারাপ বলেছি, রাগ করো নাই তো? জি না, সত্য কথায় রাগ করতে নাই। তোমার চেহারা খুবই খারাপ। ছোট ছেলেমেয়েরা তোমাকে অন্ধকারে দেখলে ভয়ে চিৎকার দিবে। আমি নিজেই মাঝে মাঝে ভয় পাই। কুটু, আমাকে একটা সিগারেট ধরিয়ে দাও তো। কুটু সিগারেট ধরিয়ে দিল। আলাউদ্দিন সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, ঘুম পাচ্ছে, ইচ্ছা করছে ঘুমিয়ে পড়ি। তোমার পাইলট স্যার কি বাথটাবে ঘুমাতেন? শেষের দিকে ঘুমাইতেন। শেষের দিকে ঘুমাইতেন মানে কি? ওনার শরীরটা যখন খারাপ হয়ে গেল তখন বাথটাবে শুয়ে থাকতেন, সেইখানেই ঘুমাইতেন। শরীর খারাপ হয়ে গেল মানে কি? কি হয়েছিল? ডাক্তার ধরতে পারে নাই। উনি অবশ্য ডাক্তারের কাছে যানও নাই। প্রথম 2-1 দিন গেছিলেন, তারপর আর যান নাই। অসুখটা কি ছিল? শৈল ফুইলা গেল, হাত পা মুখ ফুইলা গেল। গর্ভবতী মায়াগো শরীরে পানি আসলে যে রকম হয় সেই রকম। বলো কি, আমারও তো শরীরে পানি আসার মতো হয়েছে। হাজি সাহেব আজ আমাকে বললেন, তোমার শরীরে কি পানি এসেছে? যাই হোক, পাইলট সাহেবের কথা বলো। শরীর ফোলা ছাড়া আর কি হয়েছিল? শৈল জ্বলতো, পানি দিয়ে শরীর ভিজাইয়া রাখলে জ্বলনি কমতো। এই জন্যই কি বাথটাবে শুয়ে থাকতেন? জি। আমার তো শরীর জ্বলছে না। আপনার শরীর কেন জ্বলবো? আপনার তো কিছু হয় নাই। হ্যাঁ, তাও ঠিক। খাওয়া দাওয়া বেশি করছি, এই জন্য শরীর ভারী হয়ে গেছে, আর কিছু না। পাইলট সাহেব কি শেষমেশ তাহলে শরীর জ্বলনে রোগেই মারা গেলেন? জি না, সারা শরীর দিয়ে ফোসকার মতো বাইর হইল। পরিষ্কার ফোসকা, মনে হয় কাচের তৈরি। ফোসকা ভর্তি টলটলা পানি। বলো কি? ওই পানির ভেতর পোকা হইয়া গেল, ছোট ছোট সাদা কৃমির মতো পোকা। তবে পোকাগুলির মাথা আছে, ছোট্ট মাথা, মাথার 2 দিকে চোখ, ব্যাঙাচের চোখের মতো। ওই পোকাগুলা স্যাররে খুবই যন্ত্রণা দিছে। কিভাবে? এরা মাংস খাওয়া শুরু করলো। আর থাক, এই গল্প বন্ধ। জগে টমেটোর রস যা ছিল আলাউদ্দিন পুরোটাই গ্লাসে ঢেলে নিলেন। পোকার গল্পটা শোনার পর থেকে শরীর কেমন যেন করছে। কুটু। জি স্যার। ভালো করে দেখো তো আমার শরীরে ফোসকা জাতীয় কিছু আছে কিনা। নাই স্যার। গুড। ফোসকাগুলির ভেতর যে পোকা হয় সেই পোকার মাথা আছে? মাথার দুপাশে চোখ আছে? জি, খুব ছোট ছোট দাঁতও আছে। খালি চোখে দেখা যায়? জি না, খালি চোখে দেখা যায় না। তবে একটা ফোসকা পাইলট স্যারের চোখের মনের উপর হয়েছিল। সেই ফোসকার ভেতরে যে 2টা পোকা হয়েছিল সেইগুলি উনি পরিষ্কার দেখতেন। চোখ নষ্ট হইবার আগ পর্যন্ত উনি পোকাগুলো দেখছেন, বড় কষ্ট পাইছেন। চোখ নষ্ট হয়ে গেল? পোকাগুলি ডিম পারল, সেই ডিম থেকে বাচ্চা বের হইবার পর তারা চোখটা খাইয়া ফেলল, বাম চোখ চল্লা গেল। তোমার নিজেরও তো বাম চোখ নষ্ট, ঠিক না? জি স্যার। ব্লাডি মেরি কি আরেকটু খাইবেন? আইনা দেব? দাও, আরেকটু খাই। পোকার কথাগুলি শোনার পর থেকে শরীরটা কেমন যেন করছে, গা গোলাচ্ছে। আরেকটু খেলে মনে হয় ঠিক হবে। কুটু, তুমি যাচ্ছ কোথায়? আপনি যে বললেন ব্লাডি মেরি আনতে। একটু পরে যাও, গল্প করি।
তোমার সঙ্গে তো গল্পই করা হয় না। জি আচ্ছা। তুমি কি বিয়ে করেছিলে? জি। স্ত্রীর নাম কি? নাম ইয়াদ নাই। বলো কি, স্ত্রীর নাম ভুলে গেছো? জি। ছেলে মেয়ে আছে? একটা কন্যা সন্তান আছে স্যার। তার নাম মনে আছে? জি না, ইয়াদ নাই। কন্যার নামও ইয়াদ নাই? তুমি দেখি অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর হয়ে যাচ্ছ। এটা ঠিক না। স্ত্রী এবং কন্যার নাম ইয়াদ করার চেষ্টা করো। আচ্ছা, করব। করব না, এখনই করো। আমি এখনই তাদের নাম শুনতে চাই। আমি 1 থেকে 100 পর্যন্ত গুনব। এর মধ্যেই 2 জনের নাম শুনতে চাই। 1, 2, 3, 4, 5। 25 পর্যন্ত এসেই আলাউদ্দিন বাথরুমের মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। বইটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। বাকি পর্বগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।